সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। এবং যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো সূর্যগ্রহণ। আগামী 2রা অক্টোবর একটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে এবং এটা অবশ্যই নিয়ম মাফিক বা রুটিন মাফিক ওয়ার্ক হচ্ছে। মহাজাগতিক ক্ষেত্রে আমাদের কাছে হয়তো একটু বিচ্ছিন্ন বা একটু অন্যরকম মনে হতে পারে, অন্যরকমভাবে উপস্থাপন করা হতে পারে, কিন্তু বিষয়টা খুব স্বাভাবিক এবং খুব সিম্পল একটা বিষয়। এটা রেগুলার ওয়ার্কের মধ্যেই পড়ে। তো মহাজাগতিক ঘটনায় যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সূর্যগ্রহণটা, যদিও এর 15 দিন আগে একটা চন্দ্রগ্রহণ হয়ে গেছে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তাই সেই জন্য আমি ভিডিও আপলোড করিনি। কিন্তু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই সূর্যগ্রহণটা নিয়ে যেন কিছু বলি, এবং এর এফেক্টটা কী হতে পারে, কত দূর খারাপ হতে পারে, কি অনেক বিষয় প্রশ্ন অনেকে কমেন্ট সেকশনেও জানিয়েছেন। তো মনে করলাম তাহলে এইটা নিয়ে একটা অনুষ্ঠান করি। তো এই অনুষ্ঠানটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যেটা হলো যে সবসময় বলে থাকি যে আজকের দিনে যারা প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ সম্পর্কিত, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর তার মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে শুরু করা যাক। অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করে করছি। প্রথম অংশে সার্বিক এফেক্ট নিয়ে বা এর কতক্ষণ হতে পারে, কি হতে পারে এইটা নিয়ে, আর দ্বিতীয় অংশে আলোচনা করব কোন কোন রাশির জন্য কী কী ফল দিতে পারে, অর্থাৎ রাশিফলের এফেক্টটা, সূর্যগ্রহণের সঙ্গে রাশিফলের এফেক্টটা কী হচ্ছে তাই। তাহলে দেখুন, যখন সূর্যগ্রহণটা হচ্ছে 2রা অক্টোবর, এবং সেটা হলো রাত্র 8:43 তো সূর্যগ্রহণটা স্টার্ট হচ্ছে, এবং এটা পরিপূর্ণ সূর্যগ্রহণ অর্থাৎ বলয় গ্রাস পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে। এবং সূর্যগ্রহণটা যখন শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 3রা অক্টোবর রাত্র 3:47 ভোর রাতের কাছাকাছি এই সময়টা শেষ হবে। এবং এই যে সূর্যগ্রহণটা হচ্ছে এর পূর্ণ সময় হলো 6 ঘন্টা 4 মিনিট। 6 ঘন্টা 4 মিনিট একটা বড় সময় কিন্তু সূর্যগ্রহণটা হচ্ছে। পূর্ণগ্রহণ সূর্যগ্রহণ বুঝতেই পাচ্ছেন, চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসবে, আমরা সূর্যকে কিছু সময়ের জন্য দেখতে পাবো না, এবং এই সূর্যগ্রহণের এফেক্টটা কিন্তু একটু দীর্ঘ সময় হবে, অর্থাৎ পরবর্তী সূর্যগ্রহণ না হওয়া পর্যন্ত কিন্তু এই গ্রহণের এফেক্টটা হবে, যেটা বরাবর আমি ভিডিওতে বলে থাকি বা অন্য সব চ্যানেলে আপনারা দেখে থাকেন, শুনে থাকেন। দেখুন, এইখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ সূর্যগ্রহণটা হচ্ছে কিন্তু এটা ইংরেজি ক্যালেন্ডারের শেষ সূর্যগ্রহণ, এবং এর পরবর্তীকালে যে সূর্যগ্রহণটি হবে সেটা কিন্তু পরের রাশি সিংহ রাশিতে গিয়ে হবে খুব সম্ভবত। এবং তখন কিন্তু সূর্য কন্যা রাশি ত্যাগ করে কিন্তু সিংহ রাশিতে চলে যাবে, এবং এই রাহু কেতুর ট্রানজিটও কিন্তু তখন চলে যাচ্ছে সিংহ রাশিতে। অর্থাৎ সেই হিসাবে বলা চলে যে কন্যা রাশির জন্য বা ইংরেজি বছরের জন্য মোটামুটিভাবে না, কন্যা রাশিতে আরেকটা গ্রহণ হয়ে যাচ্ছে 6 মাস পরে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসে হচ্ছে। তো তখন আপনার দেখতে পাবেন। তো দেখুন, কন্যা রাশিতে হচ্ছে এই সূর্যগ্রহণটা, এবং পরবর্তী সূর্যগ্রহণটা 6 মাস পরে হবে মীন রাশিতে গিয়ে। তো দেখুন, বিষয়টা হলো যে এই বছরের ইংরাজি বছরের শেষ সূর্যগ্রহণ এইটা। তো যখন সূর্যগ্রহণটা ঘটছে তখনকার গ্রহ অবস্থান হচ্ছে এরকম, রাশি লগ্ন থাকছে বৃষ লগ্ন, এবং লগ্নের পরে বৃহস্পতিদেব অবস্থান করে থাকছে, সেইখানে ইউরেনাস বক্রী অবস্থায় থাকছে। দ্বিতীয় ঘরে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, তৃতীয় ঘরটা ফাঁকা থাকছে। তৃতীয় ঘর কর্কট রাশি, সিংহ রাশির ঘরটাও ফাঁকা থাকছে। পঞ্চম ঘর কন্যা রাশির ঘরে বুধ থাকছে, চন্দ্র থাকছে, সূর্য থাকছে, এবং কেতু থাকছে। এইটা হলো গ্রহণের সময়ের অবস্থান। ষষ্ঠ ঘরে থাকছে শুক্র সক্ষেত্রী অবস্থায়, সপ্তম অষ্টম ঘর ফাঁকা, নবম ঘরে প্লুটো বক্রী অবস্থায়, দশম ঘরে কুম্ভ রাশিতে শনিদেব সক্ষেত্রী অবস্থায় মূল তারিখজনে বক্রী অবস্থায় থাকছে, মীন রাশিতে নেপচুন বক্রী অবস্থায় এবং সেখানে রাহুর অবস্থান, এবং দ্বাদশ ঘর মেষ রাশি যথারীতি ফাঁকা থাকছে। এই যখন সিচুয়েশন, দেখুন সিচুয়েশন অনুসারে চন্দ্র থাকছে হস্তা নক্ষত্রে কন্যা রাশির 14:26 সময় কিন্তু গ্রহণটা হচ্ছে। চন্দ্র তখন এই রাশিতেই কিন্তু অবস্থান করে থাকছে, এই কন্যা রাশিতে। দেখুন, কন্যা রাশির পরেই কিন্তু সূর্যগ্রহণটা হচ্ছে। তো পার্টিকুলার যে বিষয়গুলো আমরা দেখতে পাবো এই গ্রহণের সময়, মহাজাগতিক অনেকগুলো ঘটনা ঘটছে, যে কন্যা রাশিতে কিন্তু 4টা প্ল্যানেটের অবস্থান হচ্ছে, চন্দ্র, সূর্য, বুধ, কেতু, এই 4টা প্ল্যানেটের অবস্থান কিন্তু কন্যা রাশিতে হচ্ছে। এবং সেইখানে কিন্তু আরও 3টা নক্ষত্র মানে গ্রহদের দৃষ্টি থাকছে। প্রথমত বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি, রাহুরও দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি অপোজিটে,
এবং চতুর্থে মঙ্গলের একটা পূর্ণ দৃষ্টি থাকছে। এই তিনটা প্ল্যানেটের কিন্তু নক্ষত্র এই রাশিচক্রে কন্যা রাশিতে যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন তিনটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি হচ্ছে মঙ্গল এবং রাহুর নেগেটিভ দৃষ্টি, বৃহস্পতির পজিটিভ দৃষ্টি কিন্তু কন্যা রাশির উপরে পড়ছে এবং তখন কিন্তু চারটা প্ল্যানেট কিন্তু এখানে অবস্থান করেছে। এটা কিন্তু অনেক বড় একটা এফেক্টিভ একটা গ্রহণ কিন্তু হচ্ছে। এর আগের গ্রহণের সময় কিন্তু এতগুলো প্ল্যানেটের অবস্থান কন্যা রাশির উপরে ছিল না, এখন যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো পার্টিকুলার বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ীভাবে ফল পেতে যাচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, চন্দ্র যখন গ্রহণটা হচ্ছে তখন কিন্তু চন্দ্র পরিপূর্ণভাবেই কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকছে, মঙ্গলের কিন্তু দৃষ্টিও থাকছে এবং মঙ্গল কিন্তু এখানে চিত্রা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করে থাকছে। সো এই গ্রহণটা কিন্তু কন্যা রাশির জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্য কিন্তু খুব এফেক্টিভ হচ্ছে। এখন গ্রহণটা যেহেতু আমাদের দেশ থেকে বা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না, তো সেই কারণে এর এফেক্টটা কিন্তু এখানে কম থাকবে, কিন্তু এফেক্টটা কিন্তু থাকবেই, সব জায়গাতেই কিন্তু থাকবে। যেখানে দৃশ্যমান সেইখানে বেশি থাকবে, যেখানে অদৃশ্য সেখানে কম থাকবে। এবং এইখানে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হলো এই গ্রহণের কিন্তু কোনো সূতককাল থাকছে না, যেহেতু রাত্রিবেলা হচ্ছে এবং আমাদের এখান থেকে এটা দৃশ্যমান হবে না, এর প্রভাব প্রতিপত্তি আমাদের এখানে কম পড়বে, সেই কারণে এর সূতকাল নিয়ে আলোচনা হচ্ছে না। এইখানে কয়েকটা বিষয় সাবধান সতর্ক থাকার জন্য আমি বলবো, দু তিনটা বিষয় খুব জরুরি। এই সময় চেষ্টা করবেন আপনারা কোনো লং ড্রাইভে না যেতে বা গাড়িতে না চড়তে। হ্যাঁ, চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় না করতে। পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন চেষ্টা করবেন এই সময়টাকে একটু অ্যাভয়েড করতে। বেসিক্যালি স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম, এই যে ঘন্টা স্টার্ট হচ্ছে রাত্র 9:43 সময় বাংলাদেশ টাইমে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আধা ঘন্টা কম থাকবে, অর্থাৎ 9:13 দিকে। এবং এইটা ঘন্টা যখন শেষ হচ্ছে ভোর রাত্রের দিকে 3:47 বাংলাদেশ টাইম এবং ইন্ডিয়া টাইম অনুসারে 3:17 সময়। এই সময়টাতে এর কাছাকাছি সময়টা 15-20 মিনিটের সময়টা এটা আকপিস করে আপনারা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো না করতে। এই সময় একটা জিনিস আপনাদের জন্য খুব প্রশস্ত, সেটা হলো ঈশ্বরের নাম জপ করা। যার যার ধর্মীয় রীতি অনুসারে কিন্তু সে সেই অনুসারে কিন্তু তার প্রার্থনা ক্রিয়াকর্মগুলো করবেন। চেষ্টা করবেন এই সময় কোনো ইললিগাল কাজগুলো না করতে, কারণ এই গ্রহণের সময় কোনো কিছু খারাপ কিছু পেয়ে গেলে বা ভালো কিছু পেয়ে গেলে সেটা কিন্তু এর এফেক্টটা কিন্তু পরবর্তী 6 মাস পর্যন্ত কিন্তু মানুষকে বেশ ভোগায়। পরের জায়গা হচ্ছে গ্রহণে চলাকালীন সময় কী কী কাজ করবেন, কী কী কাজ করবেন না। দেখুন, লম্বা দূরত্বের গাড়িতে বা লম্বা দূরত্বের কোথাও জার্নি বা যারা গাড়ি চালান বা চালক আছেন বা চড়বেন, চেষ্টা করবেন এই সময়টা না চড়তে। দ্বিতীয়ত হলো এই সময় দৈনন্দিন কাজকর্ম যতগুলো, যদিও রাত্রেবেলা হবে, এই সময় সাধারণত আমরা ঘুমের মধ্যেই থাকি, তো চেষ্টা করবেন একটু আগে ঘুমিয়ে যেতে। রাত্র 9:43 দিকে হচ্ছে চেষ্টা করবেন গ্রহণের আগেই খেয়ে নিতে। তাহলে কী হবে, এই অনেক সময় গ্রহণের সময় কিন্তু মহাজাগতিক কিছু ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু পৃথিবীতে ছিটকে চলে আসে, তো সেই কারণে কিন্তু পেটের হজমজনিত বিভিন্ন রকম জটিলতা বা পেটের সমস্যা কিন্তু চলে আসতে পারে বা অন্য কোনো সমস্যা আসতে পারে। তো সেই কারণে চেষ্টা করবেন খাবারগুলো ঢেকে রাখতে। আর এই সময় কেটে রাখা ফল বা কোনো ফল খেয়ে কিছুটা কেটে রেখে দিলেন, এই অংশটা পরবর্তীতে না খাওয়ার জন্য, বা যদি খেতে হয় তাহলে ঢেকে রাখবেন বা সেফটি সিকিউরিটি জায়গা রাখবেন বা পরবর্তীতে খেলেন। আর হলো চেষ্টা করবেন এই সময় যারা বাড়িতে নিত্য ধর্মকর্ম করেন তারা ধর্মকর্মগুলো করে রাখতে এবং নাম জপ করতে, যার যার ইষ্ট দেবতা অনুসারে বা যার যার রীতি অনুসারে করতে। আরেকটা কাজ হলো, যে সমস্ত মায়েদের গর্ভ অবস্থা চলছে বা গর্ভবতী মায়েরা আছেন, তারা চেষ্টা করবেন এই সময় বাড়ি থেকে না বের হতে। চেষ্টা করবেন বাড়ির মধ্যে থাকতে বা পার্টিকুলার একটা শেডের মধ্যে থাকবেন, এই সময়টা না বের হওয়া। অনেকেই কিন্তু বাড়িতে লাইটিং করেন, এই সময় আলো জ্বেলে রাখেন। আমি প্রায় সবাইকেই বলে থাকি, রাত্রিবেলা যখন গ্রহণ চলে এই সময় পার্টিকুলার সারা বাড়ি যেন অন্ধকার না থাকে, রুমে যেন আলো জ্বলে, সেই আলো জ্বলার একটা ব্যবস্থা রাখবেন। তাহলে গ্রহণের নেগেটিভ এফেক্টটা অনেকটা কম আসে, এটা বিশ্বাস করা হয় ধর্ম রীতি অনুসারে, জ্যোতিষশাস্ত্র মতে। তো সেই কাজগুলো করবেন, আশা করছি যে নেগেটিভিটি কম হবে। অ্যাটলিস্ট ছোটো আলো জ্বালিয়ে রাখলেও জেলে রাখার ব্যবস্থা করবেন। গ্রহণ চলাকালীন সময় চেষ্টা করবেন সারা রাত্রি জ্বলুক, আর ম্যাক্সিমাম জায়গাতেই রাত্রে কোথাও না কোথাও আলো জ্বালিয়ে রাখা হয় বাড়িতে, তো চেষ্টা করবেন সেটা জ্বালাতে। অনেকে প্রদীপও জ্বালান, অনেকে আবার মোমবাতিও জ্বালান।
আর যার যার সুবিধা মতন অনুসারে যার যেটা ভালো লাগে সেই অনুসারে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং গণ যেদিন হবে তারা সেই দিন দিনের বেলা চেষ্টা করবেন 2 তারিখ দিনের বেলা বাড়িঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, যেন নেগেটিভিটি এনার্জি যেন বাড়িতে উৎপত্তি না হয় বা নেগেটিভ এনার্জি যেন ছড়িয়ে যেতে না পারে গণের সময়, সেই জায়গাগুলোতে একটু চিন্তা ভাবনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এটা খুব ভালো হবে। গোল্ডের কোনো জিনিস এই সময় না কেনাটা ভালো, যদিও রাত্রেবেলা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন ওই দিনকে অ্যাভয়েড করে পরের দিন কিনতে, বা নতুন কাপড় চোপড় নতুন গহনাগাটি এই সময় না কিনে অন্য সময় কিনতে ডিসাইড করে। এই জায়গাগুলো আপনাদের জন্য ভালো। কারোর কোনো যদি তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়াকলাপ থাকে সেটা এই সময় শুদ্ধি করার বিষয় থাকে, তারা এটা করতে পারেন, কারণ এই সময় কিন্তু এটার এফেক্টটা বৃদ্ধি পায়। যারা তান্ত্রিক আছেন বা তন্ত্রমন্ত্র শিখতে চান তাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, গুরুজির আশীর্বাদ লাভ করা বা মন্ত্রের দীক্ষা নেওয়ার জন্য সময়টা খুব ভালো, করতে পারেন। আর যারা জ্যোতিষ শিখতে চান তারা জ্যোতিষের জন্য চেষ্টা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আর প্রচেষ্টা চালাতে পারেন। এই জায়গাগুলো কিন্তু এই সময় বেশ এনার্জেটিক হয়, আপনারা কাজ করতে পারেন। 2 নম্বর জিনিস হলো বাড়িতে বাস্তুর কোনো পুজো অর্চনা বা বাস্তুর কোনো কাজ করতে চাইলে এই সময় করতে পারেন, এই দিনগুলোতে করতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। কোনো মন্ত্রসিদ্ধ কোনো যন্ত্র কবচ বা এগুলো যদি কোনো বিষয় থাকে সেগুলো আপনারা এই সময় সিদ্ধ করে নিতে পারেন, রত্ন সিদ্ধ করা শোধন করার প্রক্রিয়া এগুলো আপনারা এই সময় করে নিতে পারেন, এটা আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাস্তুদোষ কাটানোর উপায়গুলোও কিন্তু এই সময় করে নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব প্রশস্ত হবে। অনেকগুলো বিষয় বললাম, চলে যাচ্ছি আলোচনা। দেখুন কন্যা রাশিতে ঘটনা ঘটছে। কন্যা রাশির ক্ষেত্রে কি হচ্ছে, কন্যা রাশির সিম্বলটা কি, একটা নৌকো, তার উপরে একজন কুমারী মেয়ে কম বয়সী, এবং তার হাতে একটা প্রদীপ আছে, একটা হাতে কিছু কাস্তে আর কিছু শস্যর ছড়া পাতা, সবুজ পাতা, এবং সে দূরে দেখতে পাচ্ছে না, কিন্তু সে দেখার চেষ্টা করছে তীরটা কুলটা কত দিকে। এইখানে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, এই ভার্জিন কন্যার থেকে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে যে নির্দোষ, সে কোনো দিশা খুঁজছে এবং সে কোনো তীর বা কুল এটা খুঁজছে। ঘন্টা রাত্রে হচ্ছে, এর জন্য কন্যা রাশির এই জিনিসটাকে আপনাদেরকে সামনে আবার একটু নিয়ে আসলাম, যে কন্যার ভিতরে কিন্তু এই জিনিসটা খুব বেশি হবে। শুধু কন্যা নয়, জগৎ সংসারে সব মানুষের মধ্যে, প্রাণীর মধ্যেই কিন্তু মানুষ এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেকগুলো উপায় কারণ খুঁজবেন, এবং কিছু উপায় পেয়েও যাবেন। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা গত 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন রকম ভেজালের মধ্যে আছেন। এই যে আপনার রাশিতে কেতু অবস্থান করে আসে পার্মানেন্টলি, তো কেতু সরে যাচ্ছে, অনেকটা পথই এগিয়ে গেছে, আর অল্প কিছু সময় বাকি আছে, 6 মাসের আর কিছু বেশি সময়, আগামী মে মাসের দিকেই কিন্তু এখান থেকে ট্রানজিট করে চলে যাবে। তো তার আগ পর্যন্ত কিন্তু এটাই কন্যা রাশিতে কিন্তু এফেক্টিভ সূর্যগ্রহণ হচ্ছে। এরপরে যেটা হবে সেটার এফেক্টটা তুলনা কম হয়, তবে দেখতে পাবেন এই গ্রহণের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং অন্যান্যদেরও কিন্তু বিশেষত কন্যার জন্য কিন্তু পজিটিভ হচ্ছে, কারণ তার মধ্যে থেকে অনেক নেগেটিভিটি কিন্তু এই সময় কমা শুরু হবে এই গ্রহণের পর থেকে। আর যাদের নেগেটিভিটি বৃদ্ধি পাবে তাদের কিন্তু আগামী 6 মাস কিন্তু খুব কষ্ট করতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে কন্যার জন্য কিন্তু এইখান থেকে সোফার ডেভেলপমেন্ট আসা শুরু করবে, এটা অনেকটা পজিটিভ হবে কন্যার জন্য। দেখুন দ্বিতীয় জায়গা হচ্ছে যে এইখানে মঙ্গলের নক্ষত্র হচ্ছে, কন্যা রাশিতে হচ্ছে মঙ্গলের নক্ষত্র হচ্ছে, চন্দ্র যখন মঙ্গলের নক্ষত্র থাকছে, তো সূর্যেরও কিন্তু সেই একই রকম কাছাকাছি একটা অবস্থা চলছে, তো দেখতে পাবেন। তো দেখুন বিষয়টা হলো যে অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল গ্রহণ হচ্ছে, কারণ মঙ্গলের নক্ষত্রে চন্দ্র অনেক এনার্জেটিক, চিত্রা নক্ষত্রে এই সময় আপনারা কোনো কিছু শিখে টিকে নিলে সেটা কিন্তু ভবিষ্যতে করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনার জীবন জীবিকার কিন্তু পথ চলাটা কিন্তু সহজ হতে পারে। তো দেখুন এই কন্যার মধ্যে কিন্তু ভার্জিন বলা হচ্ছে, সেখানে কিন্তু যে শুধু যে ভার্জিনিটি নির্দেশ করছে তা কিন্তু না, এখানে ভার্জিন কিন্তু ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে কিন্তু নির্দোষ একটা বিষয়, নিষ্পাপ একটা বিষয়, হ্যাঁ, পরিপূর্ণতা। আমরা কোনো কিছু সাকসেস পাওয়ার জন্য কি হয়, এই যে পিতৃপক্ষ চলছে এখন স্টার্ট হচ্ছে, এই সময় থেকেই হবে, তো পিতৃপক্ষে কি করা হয়, সামনে দেবীপক্ষ আসবে, এবং তখন কিন্তু পুজোতেই একদম ষষ্ঠীতে প্রথম দিনেই কী হচ্ছে, পুজো যখন স্টার্ট হচ্ছে তখনই কিন্তু কুমারী পুজো দিয়ে শুরু হচ্ছে। কুমারী পুজো কেন করা হচ্ছে, ভার্জিনিটি, সেইখানেও কিন্তু সেই কন্যা, দেখুন এই যে রাশিতে যেখানে গুণটা হচ্ছে সেখানেও কন্যা থাকছে, আবার কুমারী পুজো দিয়ে হচ্ছে, অর্থাৎ আমাদের মাতৃশক্তি জাগ্রত করা হচ্ছে এবং প্রচুর এনার্জি এখানে থাকছে। সমস্ত নেগেটিভিটি কাটানোর জন্য কিন্তু এই পুজোটা এখানে করা হচ্ছে, বা মাতৃরূপী সেই শক্তিকে আরাধ্য এখানে দেওয়া হচ্ছে, তার প্রশংসা করা হচ্ছে, তার কাছে শক্তি এনার্জি চাওয়া হচ্ছে,
যেন সমস্ত জগৎ সংসারের সমস্ত নেগেটিভিটি দূর হয়। তো কন্যার ভিতরেই সেই এনার্জিটা এখানে থাকছে। সেই এনার্জিটা কিন্তু পরিপূর্ণভাবে এখন বিকশিত লাভ করবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যেসব জায়গাতে বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ বা বিভিন্ন রকম নেগেটিভিটি, সেইগুলো কিন্তু এখন কিছুটা কমা শুরু হবে এবং এর প্রভাবটাও কিন্তু সেই সমস্ত জায়গার মানুষজন কিন্তু দেখতে পাবে। তো দেখুন, কন্যা রাশিতে এই গ্রহণটা হচ্ছে সপ্তম ঘরে, মীন রাশির ঘর। সপ্তম ঘরটা তো কিন্তু ফাঁকা থাকছে, রাহু ছাড়া আর নেপচুন ছাড়া আর কেউ এখানে থাকছে না। তো সেইখানেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে যাবে, অনেক পজিটিভিটি পাবেন এই দুই রাশির জাতক জাতিকারা। দ্বিতীয়ত পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা, যারা বুধের অধীনের লোক আসেন তাদের ক্ষেত্রে তো পাবেন, বা যারা কোনোভাবে বুধের অধীনের জাতক বা জাতিকা আছেন তারাও কিন্তু এই গ্রহণের পর থেকে কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন। দ্বিতীয় অ্যাডভান্টেজের বৃহস্পতির অধীনে জাতক জাতিকারা থাকবেন, অর্থাৎ মীন রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে। আর বৃষ রাশির ক্ষেত্রেও বেশ খানিকটা বেনিফিটের জায়গা আসবে। বৃহস্পতি সেখানে থাকছে, বৃহস্পতি বক্রি হবে, সে ভিডিও করব, আপনারা পাবেন, অনুষ্ঠানটা দেখতে পাবেন। তবে এইখানে এই গ্রহণের পরে কিন্তু আপনারা আমার জীবনে বিশেষ নেগেটিভিটির জায়গা আসবে এবং আপনারা কিন্তু কাটাতে পারবেন। আর আমি একটা কথা বারবার বলছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেটা হলো এই সময় যার যার জীবনে যত নেগেটিভিটি চলছে, যে কোনো ক্ষেত্রে মানিটারি ক্রাইসিস হতে পারে, আর দাম্পত্য জীবনে ক্রাইসিস হতে পারে, সম্পত্তি সংক্রান্ত হ্যাজার্ডের মধ্যে আপনি চলতে পারেন, বাস্তু সমস্যা চলতে পারে, সন্তানের নিয়ে সমস্যা চলতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, ফ্যামিলি ম্যাটার নিয়ে কিন্তু সমস্যা, কর্মস্থানে সমস্যা চলতে হয়। এই সমস্ত সংক্রান্তর জন্য ভগবানের কাছে, ঈশ্বরের কাছে নাম প্রার্থনা করেন, যার যার উপায় অনুসারে উপায় করুন, পার্টিকুলার নিয়ম অনুসারে করুন, দেখবেন অনেকাংশেই কিন্তু এই সময় শক্তিটা কিন্তু অনেক বেশি থাকে। এমনিতেই গ্রহণের সময় প্রচুর শক্তি নির্গত হয়, আবার এইখানে গ্রহণটা যখন চলবে, মঙ্গল এখানে দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, আর রাহুরও দৃষ্টি থাকবে, এবং এখানে 4টা প্ল্যানেট একসঙ্গে থাকবে। সো এই জন্য এইখানে দৃষ্টিও থাকবে 3টা প্ল্যানেটের, সেই জন্য কিন্তু অনেক এফেক্টিভ হবে। আপনারা নিয়ম সিদ্ধ করে আপনাদের অনুষ্ঠানগুলো করেন, ধর্মীয় রীতিনীতি পালন করে ফলো করে করুন, দেখবেন নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। জাগতিক ক্ষেত্রে দেখতে পাবেন যে পলিটিক্যাল ইস্যুতে কিন্তু অস্থির সিচুয়েশন চলছে, সেটারও কিন্তু কিছুটা প্রশমন এখানে আসবে। যুদ্ধ অবস্থা চলছে কিছু কিছু জায়গায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু একটা বড়সড় একটা ধামাকা এই ঘটনার পরে কিন্তু আপনারা দেখবেন। কিন্তু এই গ্রহণটার হওয়ার আগ পর্যন্ত কিন্তু খুব রিস্কি টাইম থাকছে। গ্রহণটার আশেপাশে সময়টাও কিন্তু খুব বাজে সময় থাকবে, সেই সময় কিন্তু অনেক প্রাণ ক্ষয়, রক্তক্ষয়, এইগুলো কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো এই জায়গাগুলো আমি কথা কয়জন শুনছে বা জানছি জানি না, কিন্তু হয়তো সেই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু প্রার্থনা করব এবং আপনারাও চাইবেন, তারা সেই সব পলিটিক্যাল লিডার বা যারা দেশ পরিচালনা করছেন তারা চাইবেন যে এই জায়গাগুলো যেন রক্তক্ষরণ, সাধারণ মানুষের জীবন প্রাণমানের যানমানের ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিকে যেন তাদের নজর থাকে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। অন্যথায় কিন্তু অনেক রক্তক্ষরণ কিন্তু এই সময় আমরা দেখতে পাবো, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি কিন্তু এই সময় দেখতে পাবো। চলে যাব দ্বিতীয় পর্বে, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের রাশিফল নিয়ে। শুরুতেই মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে এই গোচরটি হচ্ছে, শত্রুতার জায়গাতে কিন্তু বৃদ্ধি পাবে এবং সাহস, শক্তি, এনার্জি মেষ রাশির জন্য আসবে। শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশির জন্য, এবং আপনার কথা কাজের জায়গাতে কিন্তু একটু ডিস্টার্বিং হবে, অনেক বড় বড় কথা বলবেন, অনেক কাজ করতে চাইবেন, মনোবল স্পিড অনেক বেশি থাকবে, কিন্তু সেটা কিন্তু করতে পারবে না। এই জন্য কিন্তু আপনার মান সম্মান হানি হওয়া, বিজনেসের লস হওয়া, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আসবে। আর একটা জিনিস কি, পেটের হজমজনিত জটিলতা, পাইলসের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের বা আপার অ্যাবডোমেনের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যাদের কিডনি লিভারে ডায়ালিসিস করতে হয় তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পাবে। রক্ত সম্পর্কিত কোনো ব্যাধিপীড়া যদি থাকে সেটা বৃদ্ধি পেতে পারে। আর মেষ রাশির জন্য আরেকটা জিনিস হচ্ছে, মেষ রাশির জন্য আরেকটা বিষয় হচ্ছে যে এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, রক্তপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকছে। বিশেষ করে যারা দূরপাল্লার গাড়ি টাড়ি চালান বা চলতে হয়, মোটরসাইকেল যারা চালান, একটু বুঝে শুনে চলবেন, নতুবা কিন্তু সমস্যা জঞ্জাট বৃদ্ধি পাবে। বৃষ রাশির জন্য এই গ্রহণের পর থেকে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, আর্থিক আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির জন্য। কারো কারোর ক্ষেত্রে কিন্তু যদি রাহুর দশা বা কেতুর দশা
বা মঙ্গল রাহুর দশা অন্তর্দশার সঙ্গে যদি কেতুর দশা অন্তর্দশা চলে, কারো যদি অঙ্গারিক দোষ থেকে থাকে তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ হবে। এই সময়টা একটু বুঝে শুনে চলবেন। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আসবে, বিজনেস বৃদ্ধি পেতে পারে, এই সময় বিজনেস বৃদ্ধি পাওয়ার জায়গা, নাম ডাক সরানো, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, এটা কিন্তু যাচ্ছে না। এবং মোটা দাগে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এই সময়। অনেক ছোটাছুটি পরবর্তী গৌণের পরবর্তী 6 মাসে কিন্তু অনেক ছোটাছুটি ভ্রমণ এগুলো কিন্তু আসবে। আর উটকো কিছু ঝামেলা ঝঞ্ঝাটে যেমন পড়তে পারেন, তেমনি আকস্মিকভাবে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আপনার জীবনে এই সময় দেখা দিতে পারে। পরের জায়গা হলো মিথুন রাশি। দেখুন, মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মিথুনের জন্য যে আপনার চতুর্থ ঘরে হচ্ছে, সুতরাং গৃহবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু চাপ থাকবে। এই গ্রহণে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে একটু ঝঞ্ঝাটের জায়গা হবে, কর্মক্ষেত্রে একটু ঝঞ্ঝাটের জায়গা তৈরি হবে। আপনার গ্রহণের পরে কিছুদিন পর থেকে এই সমস্যাগুলো কাটা শুরু করবে এবং আপনি অনেকটা কিন্তু বেটার ফিল করতে পারেন। তবে কি গ্রহণে আপনাদের ক্ষেত্রে মানিটারি এই সাপ্লাই বা ক্রাইসিস কিছুটা মিটলেও কিন্তু পারিবারিক অশান্তির জায়গা কিন্তু ঠিক হবে না, বাস্তুদোষ দেখা দিবে। কোথাও যদি টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু এটা ফেরত পাওয়া বা সেই সম্পত্তিটা বুঝে পাওয়া কিন্তু একটু মুশকিল হবে। তো একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। ইনভেস্টের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে বলবো এমনিতে মানিটারি গেইন করা, বিজনেসের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসা, গাড়ি ক্রয় করা সংক্রান্ত এই সমস্ত জায়গাতে, জমি ক্রয় করা সংক্রান্ত যাতে পজিটিভও থাকছে, কিন্তু কাগজপত্র এবং প্রপারলি সব কিছু দেখে শুনে নিয়ে করবেন। কোনো চুক্তিপত্র করতে চলে একটু বুঝে শুনে করবেন, অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়বেন মিথুনের জাতক জাতিকারা। কর্কটের জন্য দেখতে পাচ্ছি কর্কটের তৃতীয় ঘরে হচ্ছে গ্রহণটা, এবং নবমকে কেন্দ্র করে হচ্ছে, তৃতীয়কে কেন্দ্র করে নবমকে ধরে হচ্ছে, তৃতীয় সপ্তমে নবম। তো দেখুন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে এই সময়। কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ কিন্তু আপনার কাজে লাগবে। তার মাধ্যমে কিন্তু পাপ স্খলন হওয়া বা পাপ মুক্তি হওয়া বা কোনো উপায় পাওয়া, এই ধরনের কিন্তু কিছু আপনি পেতে পারেন। 2 নম্বর হচ্ছে কর্কটের জন্য কিন্তু রিলেশনের ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো ছিল সেটা অনেকটাই কমা শুরু করবে কর্কটের ক্ষেত্রে। আর আই ইনকামের ক্ষেত্রে বলবো চুক্তিপত্র বা বিজনেসের ডিল এগুলো করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, টার্মস কন্ডিশনগুলো দেখে নেবেন, নতুবা সমস্যা জঞ্জাট বৃদ্ধি পাবে। আর আর্থিক উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, এটা আপনাদের কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি করবে আর্থিক উন্নতির জায়গাটায়। মোটামুটিভাবে আর্থিক উন্নতি এই সময় দেখতে পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, কর্মের উন্নতিও কিন্তু এই সময় থাকছে। কর্কটের জন্য গ্রহণটা মোটামুটিভাবে পজিটিভ দেখাচ্ছে। আর্থিক ক্ষেত্রে বিশেষ করে আয় বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভিটি আপনারা গ্রহণের পরবর্তী সময় দেখতে পাবেন। সিংহ রাশির জন্য বলবো, সিংহ রাশির জন্য এই গ্রহণটা কিন্তু খুব এফেক্টিভ হচ্ছে, পজিটিভ হচ্ছে, কারণ সিংহ রাশির দ্বিতীয় এবং অষ্টমকে কেন্দ্র করে হচ্ছে। তো দেখুন, আপনার লগ্নপতি রাশির অধিপতি রবি, সে কিন্তু দ্বিতীয়ই থাকছে গ্রহণ চলাকালীন সময়। একাদশপতিও কিন্তু সেইখানে থাকছে। আই ইনকামের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসবে, কিছুটা চাপ গেলেও পরবর্তী সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো যাবে। সিংহের জন্য কিন্তু প্রথম কয়েকটা 15-20 দিন একটু ড্যামেজ সিচুয়েশন বা একটু চাপের গেলে পরবর্তী সময়টা কিন্তু খুব ভালো যাবে। সিংহের আর্থিক মানিটারি গেইন করা, আর্থিক সেভ হওয়া, এগুলো কিন্তু খুব ভালো আসছে, এগুলো ভালো আসবে। আরেকটা জিনিস হচ্ছে সিংহের জন্য কর্মসংক্রান্ত জায়গাতে ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে এবং মানিটারি গেইন করা, এইগুলো কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হবে। আর সম্পত্তি সংক্রান্ত সাকসেস কিন্তু আসবে, সম্পত্তি সংক্রান্ত বাধাবিঘ্নগুলো এই সময় কাটাতে সক্ষম হবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা কোনো প্রতিষ্ঠান প্রধান হিসাবে আছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। আপনার ইমেজ কিন্তু কিছুটা সংকটের মধ্যে পড়লেও কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি লাইমলাইটে আসবেন এবং আপনার নির্দেশনার মতো সমস্ত কিছু কিন্তু বেশ খানিকটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি সিংহের জন্য। কন্যার জন্য বলবো, কন্যার জন্য বেশ খানিকটা আলোচনা আগেই সেরে ফেলেছি আলোচনা শুরুতেই। তবে কন্যার জন্য 2-3টা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার রাশিতেই গ্রহণটা হচ্ছে পূর্ণ সময়, তো ধ্যান প্রার্থনা তো করবেনই, সেই সঙ্গে কিন্তু আরেকটা জিনিস দান ধ্যানও করতে পারেন। যা করবেন সেটা কিন্তু লম্বা সময় কিন্তু এফেক্টটা পাবেন। দেখুন, কন্যার জন্য এই গ্রহণের পর থেকে আমার ক্যালকুলেশন অনুসারে বলছে যে আপনার মানিটারি গেইন করার জায়গা, বিজনেসের জায়গা কিন্তু খুব ভালো আসবে। এই সময় কিন্তু আপনার সেভিংসটা হবে, লোন পরিশোধ করা বা লোন রিকভার করা এই জায়গাটা আসবে। পুরনো ধার বাকি পাওনা গন্ডা এই সময় আদায় কিন্তু বেশ ভালো একটা টাইম আপনাদের আসবে। আরেকটা জিনিস হচ্ছে কি, কন্যার জন্য যে আপনার
সন্তান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু পজিটিভ কোনো নিউজ, গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন। সন্তানের ক্ষেত্রে কন্যার জন্য কিন্তু খুব ভালো দেখছে। আর ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় আস্তে ধীরে হলেও কাজে লাগা শুরু করবে। আপনি ধীরে ধীরে কিন্তু পজিটিভিটি আপনি কিন্তু বুঝতে পারবেন প্রিয় কন্যা জাতক জাতিকা। আয় ইনকামের জায়গাতে বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা এই ফরেন কারেন্সির মাধ্যমে ইনকামের জায়গাটা কিন্তু আরও প্রশস্ত হবে, এটা আপনাদের জন্য বেটার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তুলা রাশির জন্য, কন্যার দ্বিতীয় তুলা রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির জন্য কিন্তু দ্বাদশকে এবং ষষ্ঠকে কেন্দ্র করে হচ্ছে আপনার শত্রুতা কিন্তু আস্তে আস্তে কমবে। এই সময় শত্রুতার জায়গা থেকে আপনি রেহাই পাবেন। ঋণ মুক্তি বা ঋণ পাওয়া উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার জন্য সুবিধাজনক জায়গা আসবে। ঋণ পরিশোধ করার জন্য যেমন সময় পাবেন, সুযোগ পাবেন, স্কোপ তৈরি হবে, তেমনি নতুন করে লোন করতে যাচ্ছেন, ঋণ করতে যাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবেন। ব্যাংক লোন বা অফিসিয়ালি লোন টোনের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, সেই জায়গা থেকে কিন্তু মুক্তি পাবেন। আর আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল, পারিবারিক অশান্তি, এই জায়গাতে কিন্তু অনেকটাই রেহাই পাবেন। আর বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে যাদের ঝঞ্ঝাট চলছিল, সেই জায়গা থেকে কিছুটা রিল্যাক্স হওয়া শুরু করবেন। যাদের বিবাহের কথাবার্তা হচ্ছিল, আগাচ্ছিল না, এই গৌণের পরে কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা ঠিকঠাক হওয়া, এই একটা জায়গা কিন্তু খুব ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিকের অধিপতি মঙ্গল। দেখুন আপনার ক্ষেত্রে একাদশকে এবং পঞ্চমকে কেন্দ্র করে গৌণটি হচ্ছে, তো মঙ্গলের ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতির জায়গা কিন্তু ত্বরান্বিত হচ্ছে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে চুরি যাওয়া, হারানো যাওয়া, আগুন থেকে সাবধান সতর্ক থাকার একটা জায়গা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর একটা জিনিস হচ্ছে কি যে বৃশ্চিকের ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বসে আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে এগুলো কিন্তু আসতে পারে, এই একটা নেগেটিভ জায়গা থাকছে। আর প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে কিন্তু রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন এই সময় আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, বিশেষ করে যারা ফিমেল আছেন, তাদের, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের কিন্তু লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা, ইউরিনের কোনো ইনফেকশন বা এই জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাকে দেখা দিতে পারে। সাবধান সতর্ক না হলে কিন্তু সমস্যা জঞ্জাট বৃদ্ধি পাবে। পরের রাশি ধনুরাশি। ধনুরাশির জন্য কিন্তু গৌণটি চতুর্থ এবং দশমকে কেন্দ্র করে হচ্ছে, এই দুটো ঘরকে ডিস্টার্বিং করবে। এই সময় গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ভেজালের জায়গা তৈরি করবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্বের মধ্যে যেতে পারে, ভোগান্তির মধ্যে যেতে পারে। যাদের ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের বয়স 45-এর বেশি আছে, তাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক সমস্যা, অ্যাজমেটিক সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এর বাইরে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ঝঞ্ঝাটের জায়গা তৈরি হবে, অনাকাঙ্ক্ষিতভাবে ঝঞ্ঝাট ঝামেলা তো চলে আসতে পারে। এবং কর্মের কিন্তু উন্নতির জায়গাও কিন্তু দেখাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে সাফল্য, প্রাইমারি অবস্থাতে প্রথম কিছুদিন ডিস্টার্ব আসলেও কিন্তু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আপনারা পাওয়া শুরু করবেন ধনুরাশির ক্ষেত্রে। এটা বেশ খানিকটা পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে গৌণ চলাকালীন সময়টা কিন্তু ধনুর জন্য খুব একটা ভালো যাবে না। এই সময় আপনাদের ডিস্টার্ব কিন্তু থাকবে, বাড়ির বাস্তু দোষ কিন্তু তৈরি হওয়া, এই নেগেটিভিটি কিন্তু তৈরি হওয়া, এইগুলো কিন্তু থাকছে। এটা চরমভাবে ডিস্টার্বিং জায়গা। মকরের রাশি। মকর রাশির জন্য এই গৌণটি হচ্ছে তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে। দেখুন পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না এই সময়টা। যাদের বয়স তুলনামূলক 45-এর বেশি আছে, তাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাতেও তেমন একটা ভালো যাচ্ছে না। মকরের ক্ষেত্রে স্পাউসের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আর পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বিং জায়গা তৈরি হবে, বদনাম কিন্তু আপনার চলে আসতে পারে এই সময় বেশ খানিকটা। আর্থিক ক্ষেত্রে আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তবে আপনাদের গৃহবাড়ির জন্য তৈরি করার জন্য যে প্রসেসগুলো চালাচ্ছিলেন, সেই জায়গাতে কিছু বাধা বিঘ্ন এই সময় আসা শুরু করবে। আর্থিক ডিস্টার্ব কিন্তু বৃদ্ধি পাবে, কর্মেরও কিছু ডিস্টার্ব আসা শুরু করবে এবং ভাগ্যের উন্নতি ব্যাহত হবে এই সময়। ভাগ্যের উন্নতিতে কিন্তু এই সময় ডিস্টার্ব আসবে এবং দোষ না করে দোষী হওয়া, এই জিনিসগুলো কিন্তু মকরের জন্য বেশ খানিকটা নাজুক তৈরি হচ্ছে, অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। শরীর স্বাস্থ্য কিন্তু মকরের জন্য খুব একটা ভালো যাবে না, বিশেষ করে কিডনি লিভারের যদি সমস্যা থাকে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ফ্যাটি লিভার থাকলে সেটা কিন্তু চলে আসতে পারে, বৃদ্ধি পেতে পারে। আচট কিন্তু মকরের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু
ছোটোখাটো চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু দেখতে হচ্ছে। জলজ কোনো কিছুর যদি সঙ্গে যুক্ত থাকেন, জলজ ব্যবসা, জলজ কোনো কিছু, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ভোগাবে। স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, নতুবা তাকেও কিন্তু মেডিকেলে দৌড়দৌড়ির জন্য কিন্তু আর্থিক ব্যয়ের টেনশন উভয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জন্য দ্বিতীয় এবং অষ্টমকে কেন্দ্র করে গ্রহণটি হচ্ছে। কুম্ভের জন্য কিন্তু এই গ্রহণটা তত বেশি সুবিধার হচ্ছে না। অর্থ ক্ষয় হওয়া, শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব আসা, অসুস্থতার লক্ষণ কিন্তু বৃদ্ধি পাওয়া, কুম্ভের জন্য কিন্তু এই জিনিসগুলো বেশ মোটা দাগে দেখা যাচ্ছে। আর্থিক বিষয়গুলো কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে এখানে আসতে পারে কুম্ভের জন্য। দ্বিতীয়ত হচ্ছে কুম্ভের অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত ব্যয়, বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে পড়ে ব্যয়, অসুস্থতার জন্য ফ্যামিলি মেম্বার, নিজের, প্রত্যেকের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে শত্রুতা কিন্তু কুম্ভের জন্য মারাত্মক রকম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এই জায়গাটা আপনাদের জন্য বেশ একটা ডিস্টার্বের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। কুম্ভের জন্য কি বিভিন্ন রকমভাবে গুপ্ত ষড়যন্ত্রের শিকার হওয়া, শারীরিকভাবে এবং মেন্টালি কিন্তু হ্যাপিনেস এইগুলো কিন্তু নষ্ট হবে। ফিজিক্যাল মেন্টাল হ্যাপিনেস কিন্তু চলে যাবে কুম্ভের জন্য। এবং পেটের হজমজনিত জটিলতা, আমাশার টেন্ডেন্সি, লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা, এগুলো কিন্তু কুম্ভকে ভুগতে হতে পারে। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির কথা আগেই আমি আলোচনা করেছিলাম আলোচনার শুরুতেই। এইখানে আরেকটা জিনিস বলতে চাই, মীন রাশির জন্য এই 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 যে গোচরটা হচ্ছে, এই যে গ্রহণটা হচ্ছে মিনের জন্য কিন্তু এই গোচরের পরে, অর্থাৎ এই গ্রহণটার সময়টা ডিস্টার্বিং গেলেও গ্রহণের পরবর্তী সময়টা, অর্থাৎ গত গ্রহণের পর থেকে কিন্তু মিনের ভালো সময় যাচ্ছে না। তো এখন কিন্তু গ্রহণটা হয়ে যাওয়ার পরে মীন রাশির জাতক জাতিকাদের জন্য বা বৃহস্পতি অধীনস্থ ব্যক্তিদের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ টাইম কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে মিরাকেলি বেশ কিছু ডেভেলপমেন্ট আপনি পাবেন। স্পাউসের সঙ্গে বিভিন্ন বিষয় ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু একটা বড়সড় চেঞ্জ আপনারা পাবেন মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয় জায়গা হলো বিজনেস তো বাড়বে, স্পাউসের সঙ্গে তার শরীর স্বাস্থ্য, তার ফিজিক্যালি ফিটনেসের জায়গা, তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, এই জায়গাতে ডেভেলপমেন্ট করবে, বিজনেস বাড়বে, কর্মের সক্ষমতা বাড়বে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তাদের সুনাম, নামডাক, এইগুলো যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে, মানিটারি গেইন করতে পারবেন মীন রাশির জাতক জাতিকা। এবং আপনি কিন্তু এই সময় লাইমলাইটে আসবেন এই গ্রহণের পর থেকে। গ্রহণের সময়টা একটু বুঝে শুনে চলবেন, গ্রহণের আগ পর্যন্ত সময়টা, গ্রহণের পরের থেকে কিন্তু আস্তে আস্তে 6 ঘন্টা পার হওয়ার পর থেকেই কিন্তু আপনার ক্ষেত্রে সেই পজিটিভিটি কিন্তু আসবে, আপনি কিন্তু আবার লাইমলাইটে আসবেন এবং আপনার মধ্যে কিন্তু সেই জোশটা, এনার্জিটা কিন্তু ফেরত পাবেন। আপনার পেটের হজমজনিত জটিলতার সমস্যা চলছিল, আমাশার টেন্ডেন্সি, লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা চলছিল যাদের, এইগুলো কিন্তু অনেকটা রিমুভ হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য বেটার। আর সন্তানের বিষয়, সন্তানের পড়াশোনা সংক্রান্ত জায়গাতে ডিস্টার্বের জায়গা চলতো, সেই জায়গা থেকে কিন্তু রেহাই পাচ্ছেন, উদ্ধার পাচ্ছেন। এটা মোটা দাগে আপনার জন্য কিন্তু পজিটিভ সময় থাকছে। সব দিক থেকে কিন্তু মিনের জন্য একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। মোটামুটি এই ছিল সমস্ত রাশিচক্রের উপরে প্রত্যেকটা পার্টিকুলার লগ্ন রাশির জন্য বলা এবং এই গ্রহণ নিয়ে আলোচনা করা। এর বাইরে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। তবে শেষ করার আগে একটা বিশেষ কথা বলতে চাই, এই সময় প্রত্যেকের ক্ষেত্রে আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। যদি এই ধরনের কোনো প্রোডাক্টের কোনো ডিভাইসের যদি কোনো সমস্যা থাকে, সেটা ব্যবহার না করাটা ভালো বা ঠিকঠাক করে ব্যবহার করা ভালো। এবং সাবধান থাকবেন আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে, নতুবা কিন্তু সমস্যা হতে পারে। আর গ্রহণ চলাকালীন সময় চেষ্টা করবেন সেটা জলে হোক, স্থলে হোক, আকাশে হোক, কোথাও ভ্রমণ না করতে পারলে এই সময় ভালো। কোনো শেডের নিচে থাকা বা বাড়িতে থাকা, ফ্যামিলির সঙ্গে থাকা, এটা কিন্তু খুব ভালো হবে। আর যার রীতি অনুসারে, ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনা করা, নাম জপ করা, ইষ্টদেবতার নাম স্মরণ করা, পিতৃপক্ষ শুরু হচ্ছে, পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য বা তাদের নেগেটিভিটি কমানোর জন্য যার ক্রিয়াকর্মগুলো করুন, দেখবেন সব দিক থেকে ভালো থাকবেন। অনুষ্ঠানটি শেষ করব, আর দীর্ঘায়িত করবো না। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।